হে হাই ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালো আছো আর সব কিছু ভালোভাবে চলছে। আজকে যে দেশটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুয়েত। ভীষণ রিচ একটা কান্ট্রি। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি। এখানে 74.36% মানুষ হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। তাছাড়া 18.17% মানুষ হচ্ছে খ্রিস্টান, 7.47% মানুষ হচ্ছে হিন্দু। তাছাড়াও বাকি বেশ কিছু ধর্মের মানুষ এখানে আছে। এখানকার জনসংখ্যা 2018 হিসাবে 46,21,638 জন। এখানকার কারেন্সির নাম হচ্ছে কুয়েতি দিনার। এখানে যে জনসংখ্যা থাকে তার প্রায় 40.42% এশিয়ান থাকে, 30.3% কুয়েতি, 27.29% অন্য সব আরব দেশগুলোর পপুলেশন, 1.2% আফ্রিকান, 0.40% ইউরোপিয়ান, আর 0.50% অন্য সব দেশগুলো থেকে আসা মানুষ এই দেশে থাকে। মানে কুয়েত এমন একটা দেশ যেখানে তাদের নিজ জনসংখ্যা বেশি, বিদেশিরা থাকে। এইবার একটা কথা জেনে রাখবে, কুয়েতের অর্থব্যবস্থাকে দিয়ে যদি শুধু কুয়েতের দেশের নাগরিকদের পার ক্যাপিটাল দেখা হয় বা ওয়ার্ল্ড ব্যাংকের মত অনুযায়ী পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে রিচ ব্যক্তিরা এখানে বসবাস করে। তার মানে এই নয় যে কুয়েত আমেরিকা, ভারত, চায়নার থেকেও বেশি ধনী, তা নয়। যেহেতু এখানে পয়সা বেশি কিন্তু জনসংখ্যা কম, সেই হিসাবে প্রত্যেকটা মানুষের আয়, ইনকাম খুব বেশি। আজকে ইন্ডিয়ার পপুলেশন 130 কোটির জায়গায় যদি 65 কোটি হতো তো আমাদের দেশের পার ক্যাপিটাল অনেক বেড়ে যেত। হয়তো আমাদের দেশে কোনো যে আজকাল একটা ভিখারি এটা ওটা আমরা দেখতে পাই, সেই জিনিসগুলো আমাদের ঘরে দেখতে হতো না, প্রায় সবাই ধনী হতো। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম। এখনকার সময় হিসাবে যদি দেখো, এক কুয়েতি দিনার আমাদের ভারতবর্ষের প্রায় 245 টাকা 39 পয়সা। এবার অনেক মানুষ হয়তো এটা ভাবে যে কুয়েত অনেক বেশি ধনী। হ্যাঁ, সে খুব বেশি ধনী দেশ, কিন্তু সেটা কুয়েতি মানুষদের পার ক্যাপিটাল হিসাবে পৃথিবীর সবচাইতে ধনী দেশ না। এইবার দেখো, এই সব কিছুর পেছনে হচ্ছে তেলের খেল। পৃথিবীর প্রায় 10% তেল একা কুয়েতের কাছে আছে। এইবার কুয়েত যেখান থেকে পয়সা কামায় সেটা হচ্ছে সে 95% শুধু তেল বেচে ইনকাম করে। বাকি 5%-এর মধ্যে আছে কিছু সামথিং পেট্রোকেমিক্যালস, সিমেন্ট, চকলেট, এইসব থেকে সে কিছুটা ইনকাম করে তার বাকি 5%। এবার দেখো, গালফ কান্ট্রিগুলোর কাছে তেল ছাড়া আর তেমন কিছু নয়। তাই দেখে থাকবে যে এরা বেশ গত কিছু বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বা ভারতবর্ষের সাথে এরা নিজেদের সম্পর্ককে খুব ভালো করতে চায়। তাই প্রায় প্রত্যেকটা দেশই নরেন্দ্র মোদীকে ডেকে সম্মান জানিয়েছে। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ এটাই হচ্ছে যে এই সবকটা দেশই জানে, প্রায় যদি অ্যাভারেজ একটা দেখো তো এই দেশগুলোর কাছে প্রায় 50 বছরের অয়েল রিজার্ভ আছে। তারপরে তাদের ইনকামের আর কোনো সোর্স নেই। তাই তারা চায় তাদের অয়েল থেকে সরিয়ে তাদের ইকোনমিকে ম্যানুফ্যাকচারের ওপর সেট করতে। যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট ভারতবর্ষ, তাই তাদের ভারতবর্ষকে খুব দরকার। এইবার দেখো, তোমরা যদি এই কথাটায় আসো যে ইরানের কাছে বা ভেনেজুয়েলার কাছেও তো কুয়েত থেকে অনেক বেশি তেল আছে, তাহলে সেই দেশগুলো এত ভালোভাবে সার্ভাইভ কেন করতে পারছে না? এর পেছনে দেখো, এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ম্যানেজমেন্ট। ইরান যে ভুলটা করে বারবার অন্য দেশের বিষয়ে নাক গলায়। আর ইরানের একটা অনেক খারাপ ইতিহাস আছে, সেটা হচ্ছে আতঙ্কবাদীকে সাপোর্ট করা। আমেরিকার সাথে শত্রুতা, এটাও একটা কারণ। একটা কথা জেনে রাখবে, আমেরিকার সাথে শত্রুতা মানে কম বেশি যেমনই হোক না কেন তুমি ইউরোপ মার্কেটকে হারাবে। ইউনাইটেড কিংডমের সাথে তেমন কোনো প্রবলেম নেই ইরানের, কিন্তু তবু দুই দেশের মধ্যে শত্রুতা আছে। এর কারণ হচ্ছে কিন্তু আমেরিকা। কিন্তু যদি সৌদি আরব, কুয়েত এই দেশগুলোকে দেখো, দেখবে এদের সবচেয়ে কাছের বন্ধু আমেরিকা। কারণ আমেরিকা ছাড়া এরা মার্কেটকে ধরে রাখতে পারবে না। আর যদি ভেনেজুয়েলার কথা বলি, তো ভেনেজুয়েলা এমন একটা দেশ যে তার ম্যানেজমেন্টের অসংখ্য ভুলের কারণেতে তাদের এত অবস্থা খারাপ হয়েছে। একটা সাধারণ কথা, তেল ইরানের কাছেও আছে আর কুয়েতের কাছেও আছে। ইরানের লোকেরা গরিব আর কুয়েতের লোকেরা পৃথিবীর দ্বিতীয় সবচাইতে ধনী ব্যক্তি পার ক্যাপিটাল হিসাবে। কুয়েতের কাছে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে জল। কুয়েতের কাছে জল একদম নেই। শুধু কুয়েত কেন, গালফ কান্ট্রিগুলো কাছে সেইভাবে কারো কাছেই জল নেই। যেমন ভারতের কাছে জলের একটা অনেক বড় ভাণ্ডার আছে, তবুও এখন অনেক জায়গায় জলের প্রবলেম আছে। ভারতবর্ষে এখন শুরু হয়েছে, তো এখন তো আছে, কিন্তু এক সময়
অনেক বড় জলের ভাণ্ডার ছিল, সেটাকে ঠিকভাবে না দেখবার জন্যে, নদীগুলোকে বরবাদ করে দেওয়ার জন্যে এই অবস্থা। কারণ আমাদের দেশে যে একটা লং টাইম গভর্নমেন্ট কংগ্রেস ছিল, তো কংগ্রেস কোনোদিনও এই বিষয়গুলোর ওপর ধ্যানই দেয়নি যে আমাদের দেশের নদীগুলো পলিউটেড হচ্ছে, সেই নদীগুলোকে বাঁচাতে হবে। যখন থেকে নরেন্দ্র মোদী এসছে তারপরে এই নদীগুলোকে বাঁচাবার একটা কথা উঠে আসে, কিন্তু তার আগে সেইভাবে কোনো ব্যাপার ছিল না। তো কুয়েতের কাছে জলের কোনো ভাণ্ডার নেই, তাই তাদের কাছে আছে সমুদ্র, কিন্তু সমুদ্রের জলকে সে ডাইরেক্ট খেতে পারবে না। কুয়েত এখানে নিজের জল চাহিদাকে পূরণ করবার জন্য সমুদ্র নোনা জলকে ডিস্যালিনেশন করে তারা তাদের ব্যবহারের উপযুক্ত বানিয়ে নেয়। এবার যদি দেখো যে এখানে যখন এই অ্যাডভান্স মেশিন তৈরি হয়নি, তখন এরা কিভাবে জল আনতো, মানে এই মেশিনগুলো তো এখন অ্যাডভান্স তৈরি হয়েছে, কিন্তু তার আগে যখন একটা পুরনো সময় ছিল, সেই সময় যদি বলো যে কী করে জল আনতো, তো দেখো সেই সময় এত মানুষ কাজের জন্য গালফ কান্ট্রিগুলোতে যেত না। তাছাড়া সেই সময় পৃথিবীও এত গরম ছিল না, যার কারণে এখানে ছোট ছোট বেশ কিছু ঝিল ছিল, সেখান থেকে কিছুটা পূরণ হতো আর অনেকটা জল বাইরে থেকেও রপ্তানি করে আনা হতো। যেভাবে আমরা তেল নিয়ে আসি এক সময়, তো গালফ কান্ট্রিগুলো একসময় এইভাবেই জল নিয়ে এসেছে। এবার দেখো ডিস্যালিনেশন শুধু একা কুয়েতের না, এইখানের প্রায় প্রত্যেকটা দেশের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। কেউ যদি এদের এই মেশিনগুলোর কাছে অ্যাটাক করে দেয়, তো হতে পারে এই দেশগুলোর কাছে 3-4 দিনের ভেতরেই খাবার জল শেষ হয়ে যাবে, যার জন্য এই দেশগুলো মহা বিপদে পড়ে যাবে। তাই এখানে খুব ভয়ঙ্কর টপ সিকিউরিটি থাকে। কুয়েতের একটা খুব ভয়ঙ্কর ইতিহাস আছে। কেন বিদেশিদের নিজ দেশে, মানে কোনো দেশ তার দেশে যে শরণার্থী রাখে, সেটা কেন রাখা উচিত নয়, এখানে একটা আমি উদাহরণ দেবো। তো একটা উদাহরণ কুয়েতের হিসাবে দেখব। চলো, আমাদের দেশে যে রোহিঙ্গিয়া বাংলাদেশ থেকে আসা লোকেরা নাগরিকতা নিয়ে, তারা ভুলভাবে নাগরিকতাগুলো নেয়, তারা মানে পয়সা খাইয়ে ক্রাইম করে সেইভাবে নেয়। তো এর যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে তার কথা আমি একটু আগে জানাবো, সেটাও এখানে দেখা যাবে। তো 1990 সালে সবাই জানো যে ইরাক কুয়েতের ওপর অ্যাটাক করেছিল। কুয়েতকে মাত্র 2 দিনের ভেতরে পুরো ক্যাপচার করে নিয়েছিল। তার আগে একটা কথা বলে নিই যে কুয়েত মাত্র দুটো দেশের সাথে তার নিজের বর্ডার শেয়ার করে, একটা সৌদি আরব, দ্বিতীয় হচ্ছে ইরাক। আর এই কর্মটা করেছিল, মানে এই যে অ্যাটাক করবার কর্মটা করেছিল, এটা করেছিল সাদ্দাম হোসেন। এবার আগে বুঝি ব্যাপারটা হয়েছিল কি, ব্যাপারটাকে ভালো করে বুঝবার জন্য আরও 10 বছর আগে যেতে হবে। সময়টা তখন দেখতে হবে যখন সাদ্দাম হোসেন অ্যাটাক করেছিল ইরানেতে। সেই সময় $12 বিলিয়ন লোন নিয়েছিল ইরাক সরকার কুয়েত সরকারের কাছে, যেটা পরবর্তীকালে বেড়ে প্রায় $14 বিলিয়ন বেশি হয়ে যায়। সেই সময় যদি দেখো, এটা একটা অনেক বড় বিশাল অ্যামাউন্ট ছিল। এইবার যখন এই পয়সাটাকে লোন নিয়ে সাদ্দাম হোসেন ইরানে অ্যাটাক করে, সে কিন্তু সাকসেসফুল হতে পারে না, কারণ ইরান সেনা ইরাক গভর্নমেন্ট আর সেনাকে অনেক ব্যাকফুটে এনে দেয় আর ভয়ঙ্কর ক্ষতি করে দেয় ইরাকের। তো সেই সময় ইরাকের আর্থিক দিক খুব দুর্বল হয়ে যায়, কারণ সেই ইরানকে অ্যাটাক করবার পরে ইরাকের কাছে যে মানে সৈন্যের ওপর যে এত বড় একটা ইউজ অ্যামাউন্ট খরচা করে দিয়েছিল, কারণ তার মাথায় এটা ছিল, ইরাক গভর্নমেন্টের মাথায়, যে ইরানের অনেক ভেতর অব্দি অ্যাটাক করে সে অনেক কিছু হাতিয়ে নেবে, সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র হাতিয়ে নেবে বা কিছু তেল ফেল হাতিয়ে নিয়ে এদিক ওদিক বিক্রি করে সেখান থেকে সে তার যে ইকোনমি আছে, মানে ইরাকের ইকোনমিকে ঠিক করবে আর ইরাককে আরও অনেক বড় করে দেবে। কিন্তু সেটা হয় না। ইরান গভর্নমেন্ট বা সেখানকার সৈন্যরা তাকে এত ব্যাকফুটে এনে দেয় যে সে বেশ কিছু চিন্তাভাবনার মধ্যে পড়ে যায়, আর তার পয়সা একবারে সেই সময় পুরো শেষ হয়ে যায়, আর তার জন্য সে অনেক রকম প্রবলেমে পড়ে যায়। এবার একা যে কুয়েতকে $14 বিলিয়ন ইরাককে দিতে হবে, মানে সাদ্দাম হোসেনকে কুয়েত সরকারকে দিতে হবে, শুধু এটা নয়, তাছাড়াও বেশ কিছু কান্ট্রিকে দেবার ছিল, তাছাড়াও IMFকে দেবার ছিল, ওয়ার্ল্ড ব্যাঙ্ককে দেবার ছিল, সব মিলিয়ে প্রায় $60 বিলিয়ন ওপর পয়সা দেবার ছিল। এবার দেখো 1980-90-এর দিকে $60 বিলিয়ন মানে একটা অনেক বড় ইউজ অ্যামাউন্ট, ভাবতে পারো। তো সেই জন্য সেই সময় অনেক বেশি ইন্টারন্যাশনালি প্রেশার ক্রিয়েট হচ্ছিল সাদ্দাম হোসেনের পরে। তো
সাদ্দাম হোসেন তখন এটা ভাবে যে কেন না আমি এই দেশটার উপর অ্যাটাক করে দিই, মানে কুয়েতের উপর অ্যাটাক করে দিই। এবার দেখো, কুয়েতের থেকে ইরাকের মিলিটারি পাওয়ার কিন্তু অনেক বেশি ছিল। তো সাদ্দাম হোসেন এটা ভাবে যে কেন না আমি এই ছোট দেশটাকে অ্যাটাক করে এই দেশটাকে আমার কবজাতে করে নিই, কারণ আমি ইরানকে করতে পারিনি, কারণ ইরান অনেক বড় দেশ, কিন্তু কুয়েত তার পরিমাণে অনেক ছোট দেশ, তো আমি এখানে অ্যাটাক করে নিতে পারবো। আর এতে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, কারণ কুয়েত আর্থিক দিক থেকে বেশ মজবুত ছিল। তার অর্থ, তার তেল, সব কিছু নিয়ে সাদ্দাম হোসেনের সব রকম প্রবলেম সলভ হয়ে যেত। তাই সে ঠিক করে যে কুয়েতের ওপর অ্যাটাক করে দেবে। আর তা সেই সময় সে কুয়েতের ওপর অ্যাটাক করে দেয়, আর প্রায় দুদিনের ভেতরেই পুরো কুয়েতকে কবজায় করে নেয়। ইরাক এইবার যখন কুয়েত পয়সার জন্য চাপ দিচ্ছিল ইরাককে, সেই সময় কুয়েত আমেরিকার কাছেও কিছু হেল্প চেয়েছিল, যাতে এই পয়সাটা ইরাক তাকে ফেরত দিয়ে দেয়, সেরকম কিছু একটা হেল্প চেয়েছিল। কিন্তু এতে কোনো ইন্টারেস্ট দেখায়নি সেই সময় আমেরিকা। তো সাদ্দাম হোসেন এটা ভাবে যে আমেরিকা, আমি এখানে যাই করি না কেন, মানে কুয়েতের সাথে আমি যেটাই করি না কেন, কুয়েতে আমি গিয়ে যেটাই করি না কেন, এখানে কিন্তু আমেরিকা বেশি নাক গলাবে না, আর সে সব কিছু অতি সহজে করে নেবে। আর অনেক কুয়েতি লোকেদের নির্দয়ের মতো মেরে ফেলা হয় ইরাকের সেনারা। তারা রাতারাতি অ্যাটাক করে দেয়, রাতে যদিও অ্যাটাকটা করেছিল, আর সকাল অবধি প্রায় কুয়েতের অনেক অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর দুদিনের মধ্যে তো পুরো কুয়েত খালি হয়ে গেছিলো। কুয়েতের যারা লোকজন ছিল তাদের অনেকজনকে মেরে দেওয়া হয়, আর অনেক লোক তখন কুয়েত ছেড়ে পালায়। যেহেতু কুয়েতের মানুষদের কাছে অনেক পয়সা ছিল, তারা সেই সময় প্লেনে করে সব বিদেশে পালায়। তো তারপরে সেখানে যে কত বড় হাঙ্গামা মাচায় ইরাকের সেনারা, সেটা তো সবারই জানা। তো একটা কথা শুনে থাকবে যে মুসলিম মুসলিম ভাই, এই কথাটা অনেক সময় শুনে থাকবে, কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে নজর রাখি, একটা জিনিস দেখতে পাই যে যত বড় সংখ্যায় পয়সা পাওয়ারের লোভে মুসলিম মুসলিমকে মেরেছে, ততটা তো অন্য কোথাও দেখা যায় না। হ্যাঁ, দেখো, ইরাক ইরানকে, ইরাক কুয়েতকে, টার্কি, ইরান, সিরিয়া সবাই একে অপরকে। আসলে এই গেমটা যখন পুরো ওয়ার্ল্ডের হয়, গ্লোবালি একটা গেম হয়, তখন এখানে পয়সা পাওয়ারের খেলাই হয়, তাছাড়া কিছুই সেই সময় নজরে আসে না। এরকম এক্সাম্পল আফ্রিকার দেশগুলোতে হাজার হাজার আছে। তারপরে বেশ কিছু টাইম পরে, অনেকটা লং টাইম পরে, যখন ইরাকের সেনারা এখানে রয়েই গেছে, তারা বের হচ্ছে না, আর পুরো কবজা করে রেখে দিয়েছে, তারপরে অনেক দিন পরে ইউএসএ মানে আমেরিকা তার নেভিকে পাঠায়, আর কিছু এয়ারফোর্সকেও পাঠায়। আর এরা এসে ইরাকের যে সেনারা কুয়েতের ভেতর ছিল, বা তাদের গভর্নমেন্টের যে বেশ কিছু লোকেরা এখানে ছিল, তাদেরকে পুরোপুরিভাবে কুয়েত থেকে বার করে দেয়। আর এখানে দেখা যায় একটা আলাদা জিনিস, যে যখন এই সব কিছু হচ্ছিল, যখন এই এত অসুবিধা সব কিছু হচ্ছিল, তোমরা সবাই শুনেছো যে ফিলিস্তিনি, এদের সাথে ইসরায়েলের সবসময় একটা গণ্ডগোল লেগেই থাকে। এবার ধরো, ইসরায়েলের ওপর এরকম একটা আরোপ লাগে যে সে ফিলিস্তিনের অনেকটা জায়গা দখল করে রেখে দিয়েছে, আর সেই কারণে এদের একটা অনেক বড় রিফিউজির বড় সংখ্যা কুয়েতে থাকতো, কারণ কুয়েত সরকার এদের ওপর দয়া করে তাদের থাকবার পড়বার ব্যবস্থা করে দেয় কুয়েতে, আর কুয়েত সরকার এদের ঘরে নানা রকম সুযোগ সুবিধা দিত। কিন্তু যখন ইরাক কুয়েতের ওপর অ্যাটাক করে, এই ফিলিস্তিনিরা যারা এতদিন কুয়েতের খাচ্ছিল, কুয়েতের গভর্নমেন্ট সব কিছুই দিচ্ছিল, তাদের বিরুদ্ধে চলে যায়, আর সাহায্য করতে শুরু করে দেয় ইরাক সেনাদের, যার জন্য আরও অনেক বেশি ক্ষতি হয় কুয়েতিদের। তারপরে যখন আমেরিকার ক্ষমতায়, কুয়েতিরা তাদের নিজের দেশে ফিরে আসে, সর্বপ্রথম তারা এই ফিলিস্তিনিদের ঘাড় ধরে বার করে দেয় তাদের নিজের দেশে। আর সেই সময় অনেক বেশি অশান্তি হয়, ও কিছু ফিলিস্তিনি ভুলের জন্য প্রায় সব ফিলিস্তিনিদের বার করে দেওয়া হয়, আর সেই সময় অনেক বেশি একটা প্রবলেমও ক্রিয়েট হয়, আর তার জন্য অনেক ফিলিস্তিনিদের মৃত্যুও হয়ে যায়। ইরাকের সাথে কুয়েতের সম্পর্ক ভীষণ খারাপ হয়ে যায়, আর এখনও যদি থাকো, তো এই দুটো দেশের মধ্যে সম্পর্ক ভীষণ খারাপ। তো ইরাকি সৈন্যরা করে কি, যখন তারা কুয়েত ছেড়ে যাচ্ছিল, প্রায় 600টা তেল কুয়োতে তারা আগুন ধরিয়ে দেয়, যার জন্য ভীষণ ক্ষতি হয় কুয়েতিদের।
আর এয়ারলিফট বলে যে সিনেমাটা আছে, কি দেখেছো কিনা তোমরা যদি জানো না, তো এটা ইন্ডিয়ানদের নজরে দেখানো হয়েছে যে ইন্ডিয়ানরা কি প্রবলেম ফেস করেছিল যখন কুয়েতে এরকম অ্যাটাক করেছিল ইরাকের সৈন্যরা বা ইরাকের গভর্নমেন্ট সাদ্দাম হোসেন। তো এই ফিল্মটা দেখতে পারো একবার, অক্ষয় কুমারের ফিল্ম, জবরদস্ত ফিল্ম, মন মাতিয়ে দেবার মতো ফিল্ম। আর কুয়েতকে যদি দেখো, স্বাধীন হয়েছিল ব্রিটেন থেকে 1961 সালে জুন মাসের 19 তারিখে। কুয়েত গালফ কান্ট্রির মধ্যে এমন একটা দেশ যে দেশের বড় ধর্ম ইসলাম হলেও বাকি সব ধর্মকে এখানে জায়গা দেওয়া হয়। তাই কুয়েতের অন্য ধর্মের মানুষও অনেক বড় পরিমাণে পাওয়া যায়। এখানে অনেক চার্চ মন্দির আছে যেখানে সবাই নিজ ধর্মের মতো পুজো করার অধিকার পেয়েছে আর সবাই করেও। এখানে মেয়েদের ভোটের অধিকার নিয়ে একটা ইস্যু ছিল, কিন্তু সেটাও 2005 সালে শেষ করে দেওয়া হয়, কারণ তাদেরকে ভোটার অধিকার দিয়ে দেওয়া হয়। কুয়েতের টিভি প্রোগ্রাম খুব ভালো হয়, পুরো আরবেতে সেটাকে দেখা হয়। কুয়েত এমন একটা দেশ যার ওয়েলথ ফান্ড প্রায় 524 বিলিয়ন ইউএস ডলার। কত বড় অ্যামাউন্ট ভাবতে পারো। আসলে এটা এমন একটা অ্যামাউন্ট যেটা পৃথিবীর প্রায় সব দেশ নিজের খারাপ সময় বা ইনভেস্টমেন্ট হিসাবে রাখে। যদি ইন্ডিয়ার এখানে কত আছে বলো, মানে ইন্ডিয়া কত ওয়েলথ ফান্ড রেখেছে, তো এটা যদি দেখো তো ইন্ডিয়া হচ্ছে 3.4 বিলিয়ন ইউএস ডলার। এটা আগে অনেক অনেক কম ছিল, এখন তো যবে থেকে মোদী সরকার এসছে এটাকে অনেক বাড়ানো হয়েছে, কিন্তু আগে এটা অনেক কম ছিল। তো ভাবতে পারো এই জায়গাতে আমরা, হ্যাঁ এই জায়গাটাতে কতটা কুয়েতের থেকে পেছনে আছি। 524 বিলিয়ন ইউএস ডলার কোথায়, 3.4 বিলিয়ন ইউএস ডলার কোথায়। আর এইখানে যদি দেখো ওয়েলথ ফান্ডে চায়নার কিন্তু অনেক বেশি পয়সা আছে। চায়না পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট এখানে পয়সা রেখেছে, 1554 বিলিয়ন ইউএস ডলার আছে। আর দ্বিতীয় স্থানে আছে ইউনাইটেড আরব এমিরেটস। এই দেশটির ওয়েলথ ফান্ড হচ্ছে 1298 বিলিয়ন ইউএস ডলার। আর সবাই জানো যে সৌদি আরব আমাদের দেশের রিলায়েন্সের সাথে গাঁট বেঁধে অনেক বড় একটা প্রায় 100 বিলিয়ন ইউএস ডলার ইনভেস্ট করছে ইন্ডিয়াতে। আশা করি আগামী দিনে কুয়েতও আমাদের দেশে অনেক বড় ইনভেস্টমেন্ট করবে। ইন্ডিয়া আর কুয়েতের মধ্যে যদি ট্রেডের কথা বলা হয় তো দুটো দেশের মধ্যে প্রায় 6.2 বিলিয়ন ইউএস ডলারের ট্রেড হয়। আর যদি দেখো তো কুয়েতের মানুষকে খুব কম ট্যাক্স পে করতে হয়। আর একটা জিনিস জেনে রাখবে, কুয়েতে যেখানেই তেল পাওয়া যাক না কেন সেটা কিন্তু গভর্নমেন্টেরই হয়। কুয়েতের প্রায় 99% মানুষই শিক্ষিত। তারা বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে গিয়ে স্টাডি করা পছন্দ করে, যেমন কানাডা, আমেরিকা, ফ্রান্স, ইটালি, এরকম সব দেশগুলোতে। কুয়েত সরকার অনেক পয়সা তার ইউরোপ দেশগুলোতে ইনভেস্ট করে। এখনও পর্যন্ত সেইভাবে কোনো বড় ইনভেস্টমেন্ট কুয়েত ইন্ডিয়াতে করেনি। আশা করা যায় আগামী 2-4 বছরে অনেক বড় অ্যামাউন্ট ইনভেস্ট করবে ইন্ডিয়াতে। আশা করি কুয়েতের বিষয়ে অনেক রকম জানকারি পেয়ে, অনেক রকম বিষয় জেনে তোমাদের ভালো লাগলো। তো ভালো রেখো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।